This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা মানে আপনার কথা, রাত ৮টা মানে আপনার মুড, আপনার ভাষা বলবে ঠোঁট কাটা ১ ঘন্টা। আজ শুরুতেই এক অপার রহস্য যা আপনাদের সামনে তুলে ধরবো। এই যেন ম্যাজিক, ভোজবাজি। ছিল নীল, হলো সবুজ, আবার পুলিশ বলছে সবুজ কোথায়। আপনাদের বলছি কি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আমাদের হাতে রয়েছে এক্সক্লুসিভ ছবি, তিলোত্তমার মরদেহের যা ওর পরিবার থেকে আমরা পেয়েছি। কেন সেই ছবি এতদিন দেখাইনি জানেন? কারণ আমাদের ইচ্ছে করছিল না। কিন্তু এই অনুষ্ঠান শুরু করার একটু আগে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি বললেন নীল চাদর পুলিশ জানে, কিন্তু কোনো সবুজ চাদরের অস্তিত্বই নেই, সবুজ চাদর কিছু ছিলই না। তাই শুরুতেই সবুজ চাদরওয়ালা সেই অরিজিনাল ছবি যতটা সম্পাদনা করে আপনাদের সামনে আনা যায় দেখাবো। তিলোত্তমার দেহের সম্পাদিত ছবি আমরা দেখাচ্ছি। বাধ্য হলাম, কারণ পুলিশের বক্তব্য আমাদের বাধ্য করলো। এই ছবি এবং নীল চাদর ঢাকা ছবি দুটোই আমাদের হাতে রয়েছে এবং দুটোই আমরা পরিবার থেকে পেয়েছি। এই সবুজ চাদর ছবির এই ছবিটা, সবুজ চাদরে ঢাকা দেহ, এই ছবিটা তোলা হয়েছিল দুপুর 1:53 পরিবার থেকে পাওয়া এই ছবি, তিলোত্তমার দেহে সবুজ চাদর। কিন্তু আরো একটি চাদরও ছিল, এই যে সবুজ চাদর, পুলিশ এটা অস্বীকার করছে। কিন্তু এর অস্তিত্ব তো আছে, কারণ এই ছবি আমরা পরিবার থেকে পেয়েছি। পুলিশ স্বীকার করলো নীল চাদরের কথা। দেখুন নীল চাদরের ছবি। নীল চাদরের ছবি আপনাদের দেখাবো, কিন্তু কি বলেছেন তার আগে ইন্দিরা মুখোপাধ্যায় শুনুন। চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে, যেটা দিয়ে চাপা দেওয়া ছিল, সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল, সবুজের কোনো উল্লেখ নেই। নীলটাকে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন, তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল, সেটা আমি বলছি। বাট যেটা লাল বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার নয়, ওটা সিজ হয়েছে ঠিকই, ওটা ওখানে ছিল ঠিকই, তবে ওটা চাপা দেওয়ার পারপাসে সম্ভবত ইউজ হয়নি। লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটার বডি কাভার দেওয়ার জন্য মূলত যেটা, এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআইকে দেওয়াও আছে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ এই ছবিটা, এই ফুটেজ আপনাদের সামনে আনার কোনো ইচ্ছে অভিপ্রায় ছিল না আমার। আনলাম কারণ পুলিশ বলল সবুজ চাদরের অস্তিত্ব নেই, নীল চাদর মানলো, লাল চাদরের কথাও মানলো, কিন্তু সবুজ চাদর কি বলছেন তিলোত্তমার মা বাবা শুনুন। তখন আমার মেয়ে বেডের উপরেই পুরো শুয়ে থাকে যেরকম, কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল। আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর। দেখলেন তো তিলোত্তমার বাড়ির কি বক্তব্য। আরো একবার শুনুন কি বললেন ইন্দিরা মুখার্জি। চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে, যেটা দিয়ে চাপা দেওয়া ছিল, সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল, সবুজের কোনো উল্লেখ নেই। নীলটাকে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন, তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল, সেটা আমি বলছি। বাট যেটা লাল বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার নয়, ওটা সিজ হয়েছে ঠিকই, ওটা ওখানে ছিল ঠিকই, তবে ওটা চাপা দেওয়ার পারপাসে সম্ভবত ইউজ হয়নি। লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটার বডি কাভার দেওয়ার জন্য মূলত যেটা, এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআইকে দেওয়াও আছে। এবার আপনাদের নীল চাদরের ছবি দেখাই। দেখুন নীল চাদরের ছবি। এই নীল চাদরওয়ালা ছবির অস্তিত্ব স্বীকার করে পুলিশ, ইন্দিরা মুখার্জি বললেন। কিন্তু একই সঙ্গে আমরা পরিবার থেকে তো সবুজ চাদরের ছবিও পেয়েছি। সেই সবুজ চাদর ছবির কথা অস্বীকার করলেন ইন্দিরা মুখার্জি, ডিসি সেন্ট্রাল। আচ্ছা, পুলিশ অস্বীকার করলো কেন?
পুলিশ কি নিজেই জানতো না, মানে ডিসি সেন্ট্রাল নিজে জানতেন না প্রেস কনফারেন্স করতে বসার সময়, নাকি এখানেও কিছু ওই চাদরে চাপা দেওয়ার চেষ্টা? চাদর চাপা রহস্য আর কত, এ প্রশ্ন উঠছে। আমার সহকর্মী সৌরভ দত্ত একদম এই সাংবাদিক বৈঠকে ছিল এবং প্রশ্ন করেছিল ডিসি সেন্ট্রালকে। শুনুন ওর কথা। আরও বড় প্রশ্ন উঠে গেল, প্রশ্ন উঠছে যে জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে পাওয়া সকালের যে ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে সেমিনার কক্ষ, অপরাধ স্থল, সেখানে নীল ম্যাট্রেসের ওপরে তিলোত্তমার দেহ পড়ে রয়েছে, তার দেহের উপরে যে চাদর রয়েছে সে চাদরের রং নীল। বিকেলে তিলোত্তমার বাবা মা যখন সেই ছবি তুলছেন, মেয়ের দেহের ছবি, তখন চাদরের রং বদলে হয়ে গেছে সবুজ। তখন আমার মেয়ে বেডের ওপরেই পুরো শুয়ে থাকে যেরকম, কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল, কি আর একটা চাদর, সবুজ চাদর, কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর। এখানে আরেকটা ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর। হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর, মানে সাজিয়ে গুছিয়ে মানে আমাদের দেখানো হয়েছে বডি। চাদর বদলালো কে? কার নির্দেশে এই বদল ঘটলো? প্রশ্ন তুলছেন প্রাক্তন সিবিআই কর্তা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা। আমি বলবো কি যে আমি যদি এখানে আজকে মানে জাস্ট মনে করছি যে আমি এখনও ইয়াংই আছি, আমি তদন্ত করছি, তাহলে এটা আমার কাছে মানে খুবই ইম্পর্ট্যান্ট যে ওই চাদর পাল্টানো মানে কি, যে এখানে হচ্ছে ওই সিন অফ ক্রাইম, এটাকে ডিস্টার্ব করা হয়েছে। চাদর রহস্যে অস্বস্তির চাদরে কলকাতা পুলিশ। সন্ধ্যায় কলকাতা পুলিশ ব্যাখ্যা দিয়ে জানালো তাদের কাছে নীল রঙের চাদরের তথ্যই রয়েছে, কিন্তু একই সঙ্গে তারা খারিজ করলেন সবুজ চাদরের তথ্য। যদিও ছবি বলছে সবুজ চাদরেই মোড়া ছিল বিকেলে তিলোত্তমার দেহ। সবুজ চাদর কোথা থেকে এলো? নীল চাদর সেই সময় কোথায় গেল? বাকিটা রহস্যের জট খুলবে কি কলকাতা পুলিশ? তখন আমার মেয়ে বেডের ওপরেই পুরো শুয়ে থাকে যেরকম, কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল। আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর। বাবা মা বলছেন সবুজ চাদরের কথা, ছবি বলছে সবুজ চাদরের কথা, পুলিশ বলছে না সবুজ চাদর ছিল না। রহস্য বাড়াচ্ছে পুলিশ কেন? কি ঢাকতে? প্রশ্ন তুলছি। আর এই প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাদের। আমরা বিচার চাই, আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা বিচার চাই, আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা শুরু থেকে মুখ্যমন্ত্রী একটাই কথা বলে যাচ্ছেন, অপরাধীর শাস্তি চাই, অথচ একের পর এক রহস্যের চাদর সরে সরে যাচ্ছে। তিলোত্তমার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেমিনার রুমে। যদ্দূর আমাদের জানা তাতে তো সেমিনার রুম সিল করে ঘিরে দেওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আমরা দেখিয়েছি সেই ঘরে অসংখ্য মানুষের ভিড়। আপনারাও জানেন ওই 40 ফিট আর 11 ফিটের তত্ত্ব। 40 ফিট কর্ডন করেছিল পুলিশ, আর ওই ঘরেরই 11 ফিটের মধ্যে ঠিক করছিল ভিড়। এই ভিড়ের বেশিরভাগই আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। তাদের অনেকে আরজি করের সঙ্গে যুক্তই নন, কেউ অন্য হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর, কেউ সন্দীপ ঘোষের আইনজীবী। তার ব্যাখ্যা দিয়েছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, কিন্তু সে ব্যাখ্যা উড়িয়ে দিয়েছেন তিলোত্তমার মা বাবা। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। না না না, কোনো ঘেরা ছিল না। কোনো ঘেরা ছিল না না না। এটা কটার সময়? 3:30 নাগাদ। 3:30 নাগাদ। তো ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে। উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। 11 ফুট কি বলছেন? তো আর একটা কথা আছে যে আপনি একটা সিন অফ ক্রাইম আপনি কি করে ভাগ করবেন? সেই পুরো যেটুকুন আছে একেবারে ওটাকে মানে পুরো জায়গা আটকে দিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি 11 ফুটই আপনি নিজে বলছেন আমি 11 ফুট বাদ দিয়ে দিয়েছি।
মানে এরকম কথা আমার জীবন, মানে আমাদের এন্টায়ার যেরকম উনি বেঞ্চের একজন জাজ বলেছেন যে আমার 30 বছরের অভিজ্ঞতার মধ্যে এইরকম তদন্ত আমি দেখি নাই। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। উনি তো প্রথমেই বলছেন মানে 10টা সাড়ে 10টা নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল। আমরা তো তখন ওখানে পৌঁছাইনি, বাড়ির লোক কি করে হবে? আমরা তো 12টা 10 ওখানে পৌঁছেছি। ও তো মেয়ের মা তো পুলিশের পায়ে জল পড়ে কান্নাকাটি শুরু করেছে, আমাদের একটু দেখতে দিন। আমি এমনও বলেছি, আপনাকে পায়ে পড়ে কান্নাকাটি করতে আমি করেছি। আমি বলছি ভেতর যে আপনারা তো এতজন রয়েছেন, আমাকেও একবার মেয়ের মুখটা দেখতে দিন, আমি ছোবো না, কিচ্ছু করব না, তাও দেয়নি। আমাদের পরিবারকে কাউকে 3:30 আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদেরও 3:30 ভেতরে ঢুকতে সিএম এর সঙ্গে কথা বলা হয়েছে সিপির ফোন থেকে, আর আমরা যখন ঢুকেছি সিপি ছাড়া বাকি কেউই ওখানে ছিল। ডিসি সেন্ট্রাল বললেন ঘরে তিলোত্তমার পরিবারের লোকেরাও ছিলেন, কিন্তু তার মা বাবা বলছেন 3:30-এর আগে মেয়েকে দেখতেই দেওয়া হয়নি। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসছে না, তাও একটা নয় অনেকগুলো। তিলোত্তমার মরদেহের ওপরের চাদর বদলে গিয়েছিল, শুরুতেই দেখালাম, অস্বীকার করছে পুলিশ। এখানেই শেষ নয়, তিলোত্তমার মা বাবার বয়ান, তাদের পরিবারের থেকে পাওয়া ছবি আর জুনিয়র ডাক্তারদের থেকে পাওয়া ছবি দেখলে বোঝা যায় তিলোত্তমার দেহ নড়াচড়া করা হয়ে থাকতে পারে। না, পাগলাটি ছড়ানো ছিল, কিন্তু কোনো ডায়াসের উপরে ছিল না, না দুটো পাই গদির উপরে ছিল। কিন্তু এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ডায়াসে আছে। দেখে আমরা বুঝতে পারছি যে সাজিয়ে গুছিয়ে তারপর আমাদের দেখানো। মা বাবা যখন দেখেছে তখন বলছে তারা 2 পা এক জায়গায়, এবং তারা এই গদির উপরে তখন তারা দেখেছে, এখানে তো গদির পরে নেই। তার মানে কি হচ্ছে, এটা আর একটা পরিবর্তন। তো সরানোর কথা না, কিন্তু সরানো হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টাই করতে এখন তো বুঝতে পারছি প্রমাণ লোপাটের, কারণ আমরা যে ছবি দেখছি নীল চাদর গায়ে দেওয়া, আবার আমরা গিয়ে দেখছি যে সবুজ চাদর গায়ে দেওয়া। কেন সেই চাদর বদলে গেছে, কেন, কারণটা কি? তারপরে মেয়ের বডির দেহটা যেভাবে ছিল এখন ছবিতে, ওই ছবিতে দেখতে পাচ্ছি, কিন্তু এই আমাদের যখন দিলাম আছে ছবি আমার কাছে আছে, কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা। কেউ ধরলো কেন, এটাই তো আমাদের প্রশ্ন। পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ? রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। ডিসি সেন্ট্রাল আবার ময়দানে, রোজ রোজ তিনি সংবাদ মাধ্যমের সামনে আসছেন। নীল চাদর আর সবুজ চাদর বিতর্কে মিডিয়ার সামনে ইন্দিরা মুখার্জি। প্রথম হচ্ছে গিয়ে আজকের যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে চাদরটা সবুজ না চাদরটা নীল, সেটা আমি ক্লারিফাই করে দিলাম যে আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ইনকোয়েস্ট, ফরেন্সিক, সিজার 3টের সময় কিন্তু যেই চাদরটা দিয়ে ঢাকা দেওয়া ছিল সেটা কিন্তু ছিল নীল, এখানে সবুজের কোনো উল্লেখ নেই। বেশ, তো তাহলে 3:30 নাগাদ মেয়ের মরদেহে প্রথমবার দেখতে পেয়ে কি করে সবুজ চাদর দেখতে পেলেন তিলোত্তমার মা বাবা? তাদের সঙ্গে তো পুলিশ কমিশনারও ছিলেন। ডিসি সেন্ট্রাল কি পুলিশ কমিশনারকে জিজ্ঞাসা করেছেন চাদরের রং নীল ছিল না সবুজ? তিলোত্তমার মা বাবা বলছেন চাদরের রং ছিল সবুজ, এবং তারা আমাদের হাতে সেই ছবিটিও দিয়েছেন, যা দেখাচ্ছি, আবার দেখুন। চাদর রহস্যে অস্বস্তির চাদরে কলকাতা পুলিশ। সন্ধ্যায় কলকাতা পুলিশ ব্যাখ্যা দিয়ে জানালো তাদের কাছে নীল রঙের চাদরের তথ্যই রয়েছে, কিন্তু একই সঙ্গে তারা খারিজ করলেন সবুজ চাদরের তথ্য। যদিও ছবি বলছে সবুজ চাদরেই মোড়া ছিল বিকেলে তিলোত্তমার দেহ। সবুজ চাদর কোথা থেকে এলো, নীল চাদর সেই সময় কোথায় গেল, বাকিটা রহস্যের জট খুলবে কি কলকাতা পুলিশ? তখন আমার মেয়ে বেডের উপরেই পুরো শুয়ে থাকে যেরকম, কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল। আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর। শুধু কি চাদর, সময়, তিলোত্তমার মৃত্যু কখন? পোস্টমর্টম রিপোর্টে ইঙ্গিত, ইনকোয়েস্ট রিপোর্টে ইঙ্গিত,
ফরেন্সিক রিপোর্ট বলছে ভোর রাত, আর শ্মশানের রেজিস্টার সেখানে লেখা 12:44। 12:44 কি করে? এতটা তফাৎ কি করে? দুপুর 12:44 তো ভোর রাত হতে পারে না, তাই না? আপনারাও বিলক্ষণ জানেন, পুলিশ জানে। পুলিশ তো নীল, সবুজ, লাল রং মিলান্তিতে চলে গেছে। রং মিলছে, একের পর এক রহস্য সামনে। ময়না তদন্ত রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল তিলোত্তমা খুন হয়েছেন ভোর 3টের পর। ডেথ সার্টিফিকেটে তার মৃত্যুর সময় লেখা হলো দুপুর 12:44। কি করে? তার আগে পর্যন্ত কোনো ডাক্তার দেখেননি? 9ই আগস্ট আরজি করের যে নির্যাতিতা চিকিৎসক ছাত্রী, তিনি এখানে তার দেহ দাহ করা হয়েছিল। হ্যাঁ হয়েছে। কটা নাগাদ দাহ করা হয়েছিল? অ্যাপ্রক্স 12টা। আর কটার সময় লেখা আছে টাইম? টাইম এই যে 12:44-এ মারা গেছে। এই সময়টা কিসের সময়, মানে দাহ করার সময় নাকি তার মৃত্যুর সময়? মৃত্যুর সময় লিখেছে। এই সময়টা কে দিল আপনাদেরকে, রাত 12:44? ওটা তো ডিসিতেই আছে। সন্দেহজনক নয়? পোস্টমর্টমের রিপোর্টে তো বলছে ভোর 3টে থেকে 6টা, তাহলে আমি রাত দুপুর 12টা। যদি এখন ডাক্তারের উপরে কি আমি নাকি? আমি কি ডাক্তারের উপরে আপনি যেতে পারবেন না আমি যেতে পারবো? ডিসিতে যা লিখবে তাই তো লিখতে হবে আমাকে। এই ব্যাপারটা তো আমাদের আরও বেশি মানে সন্দিহান করে দিচ্ছে যে মানুষ সমস্যায় পড়লে তো পুলিশের কাছে যাবে, তাহলে মানুষটা যাবে কোথায় কোনো সমস্যা পড়লে? আজকে পুলিশের কাছে গেলে এইরকম সমস্ত তথ্য যে মারা গেছে, পিএম রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে, ওরা কি কিছুই বোঝে না? ওরা 12:44 লিখে দিলে পিএম। এক্ষেত্রে আরজিকর কর্তৃপক্ষের যুক্তি, দুপুর 12:44 এমার্জেন্সি চিকিৎসক তিলোত্তমাকে দেখেছিলেন, আর সেই সময়টাই ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে। তাই যদি হয় তাহলে প্রশ্ন উঠছে 9:30টার সময় দেহ দেখা গেল, 9:45-এ এমএসবিপি জানলেন। অন্তত আদালতের কাছে পেশ করা নথিতে যে টাইম লাইনের কথা বলা হয়েছে সেই টাইমকেও যদি ধরা হয় তাহলে 12:44 এতটা দেরিতে চিকিৎসক দেখলেন তিলোত্তমাকে। এটা তো আর একটা পয়েন্ট বেরোলো ইনভেস্টিগেশনের, যে তারা কতখানি অন্যায় কাজ করেছে। মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বাবা মাকে যে বললেন যে তার মেয়ে ভর্তি হয়েছে, তাকে এমার্জেন্সিতে আনা হয়েছে, ডাক্তাররা দেখছেন, সেসবের কি হবে? মানে আমার মেয়েটার এই যে ধর্ষণ এবং খুন, এটা অনেক বড় চক্রান্ত। যত এসব বের হচ্ছে ততই আমাদের মনে হচ্ছে অনেক বড় চক্রান্ত। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল, তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। পরিবার চায় না বিচার, এটা কি? আমার মেয়ে চলে গেছে, আমি বিচার চাইবো না? মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিছুই তো নেই আর। তবে আমরা ভীষণভাবে মানে কি বলবো, আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল আর সে ফিরে আসেনি, তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, এটাই আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে, এটাই আমাদের আশায় বসে আছি। একমাত্র সন্তান হারানো মা বাবা আর কি বা চাইতে পারেন? শুধু বিচার, শুধু বিচার। আমরাও তো তাই চাই, শুধু বিচার। ঘটনার দিন সকালে চারবার ফোন করা হয় তিলোত্তমার পরিবারকে, সেই অডিও রেকর্ড আছে আমাদের হাতে। সেখানে দেখছি আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার একবার এক এক রকম কথা বলছেন, শুনুন। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল পরিবারকে ফোন করেছিলেন হাসপাতালের কোন আধিকারিক, সেই ফোন TV9 বাংলায় প্রকাশ্যে চলে এলো। আপনাদের কাছে যে ফোন আসে, মোট 4টে ফোন এসেছিল, কোন ফোনে কি বলা হয়েছিল, কে কি বলেছিল? প্রথম ফোন এলো 10:53। হ্যালো হ্যালো হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে।
আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন বলেই ফোনটা কেটে দিল। তারপরে ও তো সঙ্গে সঙ্গে মায়ের মন বলে যে আমার মেয়েটার কিছু নিশ্চয়ই হয়ে গেছে, নিলে এরকম ফোন করছে কেন। ওকে পাশ থেকে বলছে যে আমার কি মেয়ের কি জ্বর হয়েছে, সে কোনো উত্তর টুত্তর দিল না, ফোনটা কেটে দিল। এইবার তারপরে কিছুক্ষণ পরে আমি ড্রাইভারকে ফোন করলাম, ড্রাইভারকে ফোন করার পরে আবার ওই ফোন নাম্বারে কল করলাম। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। এটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। আমি তখন পাশ থেকে বলছি ওর কি হয়েছে, ওর কি হয়েছে, ওর কি জ্বর হয়েছে, ওর কি জ্বর হয়েছে। এটা সেকেন্ড ফোনে। হ্যাঁ, তারপরে ধরুন আবার কিছুক্ষণ 2-3 মিনিট পরে আমরা যখন গাড়িতে উঠে বসেছি তখন আবার কল এলো, তখন ওই বললো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কিছুক্ষণ পরে আমরা যখন মিনিট 10 পরে আবার বিটি রোডে গেলাম তখন একটা কল এলো, আপনারা কি আসছেন, একটা পুরুষ কণ্ঠ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আজিকর বলছিলাম। হ্যাঁ আচ্ছা আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আজিকর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন যে সকলের সামনে তিনি রয়েছেন, সকলের উপস্থিতিতে হাসপাতাল থেকে তিনি ফোন করছেন। তাহলে সকলের উপস্থিতিতে যদি তিনি হাসপাতাল থেকে ফোন করেন তাহলে সেই সকলের মধ্যে অধ্যক্ষ ছিলেন, উপাধ্যক্ষ ছিলেন, বিভাগীয় প্রধান ছিলেন, তারা কেন ফোনটা করলেন না? অধস্তন কর্মচারীর কাঁধে কেন বন্দুক রেখে এভাবে বয়ান বদল করা হলো? তবে কি আত্মহত্যার যে একটা চিত্রনাট্য তৈরি হবে, সেই কারণেই এইভাবে প্রত্যেকটা ফোন কয়েকক্ষণ বাদ দিয়ে ফোন করার নির্দেশ ছিল। তারা এই প্রমাণগুলিকে লোপাটের জন্য তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এদের সবাইকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন, প্রয়োজন হলে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি বলছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী। রাজ্যের পুলিশ প্রশাসন তারা কি বলছে? ডিসি সেন্ট্রালের এই অসঙ্গতিপূর্ণ বক্তব্য, ছবি বলছে সবুজ চাদর, মা বাবা বলছেন তারা প্রথম মেয়েকে দেখেন সবুজ চাদরে, পুলিশ বলছে সবুজ চাদর কিছু ছিলই না, শুধু নীল চাদর ছিল, আর লাল চাদর ছিল ওটি তিলোত্তমার নিজের। ডিসি সেন্ট্রাল যাই বলুন, মনে আছে আপনাদের 14ই আগস্টের রাত, যেদিন কলকাতার পুলিশ কমিশনার বলেছিলেন তারা সব রকম চেষ্টা করছেন, সবচেয়ে ভালো তদন্ত করছেন। মিডিয়া দায়ী পুলিশেই অনাস্থা তৈরির জন্য। একের পর এক সাংবাদিক বৈঠক এই ইন্দিরা মুখার্জি করে চলেছেন, তাতে অনাস্থা তৈরি হয় না পুলিশের ওপর? আপনি বলুন তো, এই যে ফোন কলগুলো সামনে এলো এবং ইন্দিরা মুখার্জি সন্ধেবেলায় আজ বসে সেই ফোন কলের উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিলেন, কি দরকার ছিল? আসলে পুলিশ কি এটাই প্রমাণ করার চেষ্টা করছে যাবতীয় অসঙ্গতি, যা যা লুপহোলস সব হসপিটালের, পুলিশের নয়, পুলিশের কোনো দায় নেই, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। বিচারের দায়িত্ব আপনাদের। একটা ছোট ব্রেক নিই, কিন্তু ব্রেকের আগে আপনাদের অন্য একটা ঘটনার কথা বলি। ঘটনার দিন তিলোত্তমার
তিলোত্তমার ঘটনার কথা বলতে বলতেই এই ঘটনাটাও আমাকে নাড়া দিয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এও এক সঞ্জয়ের গল্প, না মহাভারতের সঞ্জয় নয়, আরজি করের সঞ্জয় নয়, অন্য এক সঞ্জয়, গোঘাটের সঞ্জয়। গোঘাটের সঞ্জয় সরাসরি পুলিশ কর্মীর বিরুদ্ধে তোপ দাগলেন, আর পুলিশ কর্মী এই সঞ্জয়ের বিরুদ্ধে তোপ দাগলো। কি হয়েছে একবার দেখুন। আমি বলেছি আপনিও বনকে প্রশ্রয় দিচ্ছেন, এটা বলেছি। আপনি করেছেন, আপনি খেয়ে দাঁড়িয়ে রেখেছেন। আমি একটা পরিস্থিতি সামলালাম, আপনি অবরোধ করেছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করেছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করেছিলেন। আমি বলছি আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করেছিলেন, আপনি দাঁড়িয়ে থেকে অবরোধ করাচ্ছিলেন, আপনি অবরোধ করাচ্ছিলেন, আমি এসে অবরোধ করাচ্ছিলেন আপনি। হ্যাঁ বললাম তো, আপনি চলে না। এই নীল জামা পরা সঞ্জয় তৃণমূল নেতা, আর যার মুখ আমরা ব্লার করলাম উর্দি পরা, তিনি মহিলা পুলিশ অফিসার। তার অভিযোগ তার শ্লীলতাহানি এবং নিগ্রহ করেছেন এই সঞ্জয়। কি হয়েছিল খুলে বলি। গোঘাট থানার মহিলা পুলিশ অফিসার সুস্মিতা দাস 27 তারিখ, মানে ওই বিজেপির ডাকে ধর্মঘটের দিন, গিয়েছিলেন ধর্মঘটের সমর্থনে বিজেপির অবরোধ তুলতে। হঠাৎ সেখানে পৌঁছে যান গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খাঁ, ওই নীল জামা যাকে দেখলেন এক্ষুনি। আচ্ছা বলুন তো, ধর্মঘট সংক্রান্ত সিদ্ধান্ত তো একেবারেই সরকার বুঝবে, আর বুঝবে সরকারের পুলিশ। সঞ্জয়ও কি বহু তৃণমূলীর মতোই দল আর সরকারের তফাৎটা গুলিয়ে ফেলেছেন? এরা পোস্ট ওই বিজেপি 2-4 জনকে দাঁড়িয়ে ম্যাডাম দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করিয়েছে, যেখানে সরকার বলেছে বন্ড বিরোধী, উনি দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করে রেখেছেন। দলের বিভিন্ন ছেলে আছে, হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধা মনে হয়েছে, একটু চেঁচিয়েছে, ব্যবহার করেছে। ওনারা মহিলাদেরকে কখনো সম্মানই দেন না। সেখানে তৃণমূল সরকার যেখানে থাকবে সেখানে মহিলারা এরকম ধর্ষণের শিকার হবে, আবারও তার প্রমাণ। মজার বিষয় হলো এই সঞ্জয়কে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের আটক করতে অনুরোধ করেছিলেন সুস্মিতা, না তাকে ছেড়ে দেওয়া হয়। মানে সঞ্জয়দের দিকে দিকে রক্ষাকর্তা রয়েছে, তাই না? এ প্রশ্ন তো ওঠেই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।